গুড মর্নিং। সবাই কেমন আছো? Good morning, ma'am. ভালো আছো সবাই? Yes, ma'am. Alhamdulillah. আচ্ছা, তাহলে কালকে যে বিষয় নিয়ে পড়ানো হয়েছিল অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু বলা হয়েছিল, সেগুলো অ্যাসাইনমেন্ট লেখা শুরু করেছো? Ma'am, শুরু করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, সেটা হলো ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে, তাই না? তার আগে আমরা জেনে নিই যে নির্বাচনটা কি। আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে কি? নির্বাচন। ঠিক আছে, আর এই ব্যবস্থায় কি করে নাগরিকরা একাধিক প্রার্থীর মধ্যে থেকে একজন প্রার্থীকে, যাকে তারা পছন্দ করে, তাকে তারা বেছে নেয় কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। ঠিক আছে, এবার দেখো নির্বাচনের সংজ্ঞা। নির্বাচন বলতে কি বোঝো? নির্বাচনের ধারণা, নির্বাচন কি, অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু উত্তর একটাই, সেটা হলো নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকেরা তাদের কি করে? প্রতিনিধি বাছাই করে। আর নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে। তাহলে এই প্রার্থী বা প্রতিনিধি কারা বাছাই করে? দেশের নাগরিক। দেশের নাগরিক তার ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। এবার দেখো নির্বাচনের প্রয়োজনীয়তা। নির্বাচনের সবকিছুরই কি আছে? প্রয়োজন আছে, আবার অপ্রয়োজনীয় আছে। তাহলে নির্বাচনের কি প্রয়োজন আছে? দেখো নির্বাচনের প্রয়োজনীয়তা, একটা দেশের জন্য অবশ্যই কি দরকার? নির্বাচন দরকার, এবং গণপ্রজাতন্ত্রী দেশের জন্য অবশ্যই নির্বাচনের দরকার আছে, তাই না? দেশের বা শহরের সকল মানুষ একত্রে মিলিত হয়ে আইন প্রণয়ন ও দেশের শাসন করবে, এটা কি সম্ভব? না। সেই জন্য আমরা কি করি? একাধিক প্রার্থীর মধ্যে থেকে আমরা প্রতিনিধি নির্বাচন করি, এবং যারা সরকার পরিচালনার দায়িত্ব পালন করে। তারপরে কি বলছে যে সেদিক থেকে আধুনিক রাষ্ট্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে গণতন্ত্রকেই সর্বোত্তম শাসন ব্যবস্থা বলে নির্বাচন করা হয়। আর এই নির্বাচনই হলো গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের মূল কথা হচ্ছে নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আর নির্বাচন জনমত প্রকাশের প্রধান আর কি বিধি সম্মত প্রক্রিয়া, তাই না? এই নির্বাচন পদ্ধতি আবার দুই ধরনের, একটা হলো প্রত্যক্ষ নির্বাচন আর একটা হলো পরোক্ষ নির্বাচন। আমরা কিন্তু স্কুলে স্কুলে অনেক সময় আমরা ক্যাপ্টেন নির্বাচন করি, তাই না? যে ক্লাস 7, 6, তারপরে 8, 9, 10 আমরা অনেক সময় কি আমাদের ক্লাসটা যাতে সুন্দরভাবে চলে, তারপর হচ্ছে নিয়ম নীতি যাতে ঠিক থাকে, সেই জন্য আমরা কি করি? একজন ক্যাপ্টেন নির্বাচন করি। সেই ক্যাপ্টেন নির্বাচন অনেক এই সবাই মিলেই আমরা অনেক সময় সরাসরি ভোট প্রদানের মাধ্যমে হয়ে থাকে ক্যাপ্টেন নির্বাচন, আবার কোন সময় হয়ে থাকে কি গোপন ভোটের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরাও কিন্তু ভোট দিয়ে থাকি, এবং অনেকজন হয়তো সেইখানে প্রতিনিধি হয় যে আমি ক্যাপ্টেন হব, আমি ক্যাপ্টেন হব, এবং তার মধ্যে থেকে সবাই 4-5 জনকে বলা হয় যে হ্যাঁ তুমি দাঁড়াতে পারবে, কিন্তু তারপরে আবার কি করা হয়? এই জনগণই মানে ক্লাসের যারা অন্য অন্য স্টুডেন্ট থাকে তারা আবার কি করে? তাদেরকে ভোট প্রদান করে। কে কোনো সময় দেখা যাচ্ছে সরাসরি ভোট প্রদানের মাধ্যমে, কিরকম যে ক্লাসে হাত তুলতে বলা হয় যে কে কে একে 1 নম্বরকে চাও, কে কে 2 নম্বরকে চাও, তাই না? এটা হলো সরাসরি। আরেকটা হলো গোপন ভোট, কি যে গোপনে দিবে, তোমার ভোট কেউ জানতেও পারবে না, দেখতেও পারবে না, তোমার ভোট তুমি দিবে। সেই রকম নির্বাচন পদ্ধতি হলো দুই ধরনের, একটা হলো প্রত্যক্ষ নির্বাচন আর একটা হলো পরোক্ষ নির্বাচন। নাগরিকরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়, এবং এই প্রত্যক্ষ নির্বাচনের আওতায় পড়ে হচ্ছে স্থানীয় সরকার। যেটা বলা হচ্ছে স্থানীয় সরকার হচ্ছে ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য, চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর এবং মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর,
মেয়র, জনগণের প্রত্যক্ষ ভোটে এরা নির্বাচিত হয়। তারপরে আছে এখন পরোক্ষ নির্বাচন। ঠিক আছে, আমরা যে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন করি, তারা তাদের মধ্যে থেকে আবার আমাদের হচ্ছে পরোক্ষ নির্বাচন হয়, এবং পরোক্ষ নির্বাচনটা সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে হয়ে থাকে। আর আমাদের দেশে যে 50টি সংরক্ষিত মহিলা আসন আছে, এই 50 জন এটা হলো পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। আর আমাদের যিনি রাষ্ট্রপতি তিনি পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। আমরা যে প্রতিনিধিগুলো নির্বাচিত করি সেই প্রতিনিধিরাই কি করে, জাতীয় সংসদ, আমাদের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, সেখানে এই প্রতিনিধিরাই তাদের পরোক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন। এবং আমাদের জাতীয় সংসদের সদস্য সংখ্যা হচ্ছে 350। 300 জন হচ্ছে প্রতিনিধি আমরা নাগরিকরা ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করে। আরো যে 50 জন সেটা হলো মহিলা আসন, তাদেরকে এই প্রতিনিধিরা আবার নির্বাচিত করে পরোক্ষ ভোটের মাধ্যমে। ঠিক আছে, বোঝা গেছে কথা? এরপর আমরা দেখি বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া। জাতীয় ও স্থানীয় পর্যায়ে বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে। জাতীয় পর্যায়ে নির্বাচনের মধ্যে পড়ে জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ, এই সদস্য সংখ্যা 350। এবং দেশব্যাপী এই ভোট কিন্তু তোমরা দিতে পারবে না, তাই না? দিতে পারবে না। যাদের 18 বছর বয়স হয়ে গেছে, যারা ভোটার হয়েছে, কেবলমাত্র তারাই ভোট দিতে পারবে, দেশের কাজে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তারপরে কি আছে যে 300টি আসনের সদস্য নির্বাচিত হন এবং এই সদস্যরা নিজেরা ভোট দিয়ে আবার সংসদের 50টি সংরক্ষিত, আমি কিছুক্ষণ আগে বললাম, নির্বাচিত করেন। এবং এটা এলাকা ভিত্তিক নির্বাচিত হলেও জাতীয় সংসদের 350 জন সদস্যই সমগ্র দেশের আবার কি করেন, এনারা প্রতিনিধিত্ব করেন। এরপর আছে রাষ্ট্রপতি নির্বাচন, যেটা পরোক্ষ ভোটের মাধ্যমে হয়ে থাকে। এটাও জাতীয় পর্যায়ে নির্বাচন। এবং প্রাপ্তবয়স্ক সকল ভোটের নাগরিকের যে ভোট দেয় মাধ্যমে জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত হন, এবং এই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যগণই কি করেন, রাষ্ট্রপতি নির্বাচন করেন। এবং এই রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর। ঠিক আছে, এরপর আমরা দেখি গণভোট। ঠিক আছে, দেশের কোনো গুরুত্বপূর্ণ বা নীতি নির্ধারণী বিষয়ে সরাসরি জনগণের মতামত গ্রহণ বা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলা হয়। গণভোট মানে জনগণ যে ভোট দেয় সেটাকে বলা হচ্ছে গণভোট। এবং বাংলাদেশের সংবিধানের 15 সংশোধনের মাধ্যমে গণভোট ব্যবস্থা আবার বাতিলও করা যেতে পারে। বিশ্বের অন্যান্য দেশে গণভোট ব্যবস্থা চালু রয়েছে। বোঝা যাচ্ছে আমার কথা জয়িতা? হ্যাঁ শুনতে পাচ্ছ? বোঝা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট লেখা শুরু করেছো? সুন্দর করে লিখবে, যাতে এই যে দ্বিতীয় তৃতীয় এই অ্যাসাইনমেন্ট গুলো যেন ভালো করে লিখতে পারো এবং ভালো যাতে ফল হয়, এটার উপর ভিত্তি করে আমরা নেক্সট ক্লাসে উত্তীর্ণ হব নাকি? আচ্ছা, এবার হলো স্থানীয় পর্যায়ে নির্বাচন। এতক্ষণ আমরা দেখলাম জাতীয় পর্যায়ে নির্বাচন। জাতীয় পর্যায়ে হলো জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, গণভোট, এটা হলো জাতীয় পর্যায়ের নির্বাচন। এবার হলো স্থানীয়, স্থানে স্থানেও কিছু কিছু ভোট হয়। ঠিক আছে, স্থানীয় পর্যায়ের ভোটের মধ্যে আছে গ্রামাঞ্চলের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, শহরাঞ্চলের পৌরসভা। আমরা কি শহরে বাস করি না, আমরা হলো পৌরসভার মধ্যে, নগর বা সিটি কর্পোরেশন, তাহলে এইগুলোর নির্বাচন হয়। তাহলে কি ইউনিয়ন পরিষদে দেখো, ইউনিয়ন পরিষদ হলো গ্রাম ভিত্তিক, কতগুলো গ্রাম নিয়ে একটি ইউনিয়ন তৈরি হয় এবং সেখানেও ইউনিয়ন পরিষদ থাকে। সেই গ্রামের লোকজন যাতে কোনো সমস্যার সম্মুখীন হলে সেইগুলো সমস্যার সমাধান করে এই ইউনিয়ন পরিষদের সদস্যরা। বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে 4554টি। আর ইউনিয়ন পরিষদে একজন থাকেন চেয়ারম্যান, 9 জন থাকেন সদস্য, আর সংরক্ষিত আসনে 3 জন নারী সদস্য থাকেন। এনারাও 5 বছরের জন্য মনোনীত হন। ঠিক আছে, উপজেলা পরিষদ, বাংলাদেশে বর্তমানে 492টি কি আছে উপজেলা। আর
এই উপজেলা পরিষদের নিয়ে যে গঠিত হয় সেটা হলো একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান নিয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। তা আমরা কি জেলায় বাস করি না উপজেলায় বাস করি? উপজেলা। উপজেলায় বাস করো? বগুড়া উপজেলা? হ্যাঁ, বগুড়া জেলা। জেলা। ছি ছি ছি। আর কোন বিভাগে আমরা বাস করি? বিভাগের নাম জানা আছে দুইটা? রাজশাহী ম্যাম, রাজশাহী। রাজশাহী বিভাগের বগুড়া জেলা, এটা জেলা, ঠিক আছে? আর ভুল হবে জয়িতা? পড়ার সময় চোখ, কান, মাথা সবকিছু খুলে রাখতে হবে, অন্য কিছু মাথায় ঢুকানো যাবে না, ঢুকালে সমস্যা। এরপর দেখো পৌরসভা। আমরা যেহেতু শহরে বাস করি তাহলে আমাদের পৌরসভা আছে, আছে না? আছে। রাস্তায় বের হলে এই যে এই কয়েকদিন থেকে দেখা যাচ্ছে, দেখছো কখনো পোস্টার লাগানো আছে? আছে রাস্তায় যে মেয়র পদে ইনি দাঁড়াবেন, এনাকে ভোট দিবেন, তারপরে সে কাউন্সিলর পদে দাঁড়াবে। খেয়াল করছো পোস্টার গুলো? বাইরে তো বের হও এখন, খেয়াল করছো? এটা হলো নির্বাচনের জন্য এইগুলো দেওয়া আছে। ইয়েস ম্যাম। তারপরে কি বলছে, পৌরসভা হলো শহর ভিত্তিক সরকার কাঠামো। আমরা যেহেতু শহরে থাকি, জেলা, সেই জন্য এটা হলো শহর ভিত্তিক কাঠামো, সেটা হলো পৌরসভা। আর বাংলাদেশে কয়টা পৌরসভা আছে? 327টা। এবং এখানে থাকে একজন মেয়র, কয়েকজন কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নিয়ে কি গঠিত হয়? একটি পৌরসভা, ঠিক আছে? এবং এই পৌরসভায় তারা কোনো সমস্যা হলে, কোনো জনগণের সমস্যা হলে সেগুলো নিয়ে তারা কি করেন? সমস্যার সমাধানের লক্ষ্যে সব সময় সচেষ্ট থাকেন। এবার হলো সিটি কর্পোরেশন। বাংলাদেশের কয়টা সিটি? 12টা। একটা হলো ঢাকা উত্তর, একটা ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ। এই মোট 12টাকে বলা হচ্ছে সিটি কর্পোরেশন, ঠিক আছে? সিটি কর্পোরেশনের প্রধান বলা হচ্ছে মেয়রকে। এবং এই সিটি কর্পোরেশন আবার কয়েকটি ওয়ার্ডে বিভক্ত, এবং প্রতিটি ওয়ার্ডে একজন করে কি থাকেন? কাউন্সিলর থাকেন, তাই না? এবং মেয়র, কাউন্সিলরগণ সবাই সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের প্রত্যক্ষ ভোটে কিন্তু এনারা নির্বাচিত হন। কি ধরনের ভোট? প্রত্যক্ষ, মানে জনগণ সরাসরি ভোট দিতে পারে, প্রত্যক্ষ। এবার আছে জেলা পরিষদ নির্বাচন। 61টি আমাদের দেশে জেলা আছে, তাই না? কয়টা জেলা? জেলা কয়টা? 61। কয়টা জেলা? 61। 64টি জেলা। আমি বললাম 61। 61টি হলো দেখো বইয়ে তাই লেখা আছে, ভালো লাগে না। আরো 3টা হলো পার্বত্য জেলা। এই মোট 64টি জেলা, ঠিক আছে? 3টি পার্বত্য জেলা ছাড়া মোট হলো 61টি জেলা, আর 3টা হলো পার্বত্য জেলা। এই 61টি জেলায় আবার কিভাবে পরিষদ গঠিত হয়? জেলা পরিষদ দেখো, একজন চেয়ারম্যান, 15 জন সদস্য, নারী আসনের 5 জন। এবার আমরা দেখি পার্বত্য জেলা কোন কোন জেলাগুলোকে নিয়ে পার্বত্য জেলা গঠিত হয়েছে। একটা হলো রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। এই 3টি জেলাকে পার্বত্য জেলা। তাহলে মোট জেলার সংখ্যা বাংলাদেশে 64টি। আর এই 3টা জেলাকে যদি আমি বাদ দিই পার্বত্য জেলাকে, তাহলে হবে 61। ক্লিয়ার কথা? এবং এইখানে কিভাবে গঠিত হয়? একজন চেয়ারম্যান থাকে, নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালি সদস্য থাকেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে তাদেরকে যারা কি মগ, মুরং, চাকমা, ত্রিপুরা, গারো সম্প্রদায় আছে, মণিপুরী সম্প্রদায় আছে, এদেরকে বলা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এবং এই পার্বত্য জেলায় এনারাও প্রতিনিধিত্ব করেন, ঠিক আছে? এবার হলো উপনির্বাচন। উপনির্বাচনটা হচ্ছে কি এমন এক নির্বাচন যে কোনো আসনের, ঠিক আছে, কোনো আসনের যদি নির্বাচিত ব্যক্তি যদি মারা যান কিংবা পদত্যাগ করেন, তাহলে সেখানে শূন্য আসনে যে পুনরায় আবার নির্বাচনটা হয় সেটাকে বলা হচ্ছে উপনির্বাচন। নির্বাচন আবার জাতীয় ও স্থানীয় উভয় পর্যায়ে হয়ে থাকে। এরপর আমরা দেখব নির্বাচন কমিশন। এতক্ষণ তো আমরা দেখলাম যে কিভাবে ভোট দিতে হয়, কোন কোন সময়, মানে প্রত্যক্ষ ভোট, পরোক্ষ ভোট, জাতীয় পর্যায়ে ভোট। এবার হলো নির্বাচন কমিশন বা নির্বাচনী এলাকা, নির্বাচন আচরণ বিধি। এই নির্বাচনটাকে আবার যারা
পরিচালনা করেন। নির্বাচন কমিশন, যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাদেরকে বলা হয় নির্বাচন কমিশন। বাংলাদেশেও এরকম একটি কমিশন আছে এবং তাদের কাজের মেয়াদ কর্মে যোগদানের দিন থেকে 5 বছর। ঠিক আছে, 5 বছর এনাদের মেয়াদকাল। নির্বাচন কমিশনের কাজ কি কি করেন নির্বাচন কমিশন? দেখো, ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ, সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা, নির্বাচনী প্রতীক বরাদ্দ করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন, নির্বাচনী আচরণবিধি তৈরি, ব্যালট পেপার মুদ্রণ, ব্যালট বাক্স প্রস্তুতকরণ, নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ, এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেখানে যাতে কোনো বিরোধ অশান্তি না হয়, সেই ব্যাপারেও নির্বাচন কমিশন সাহায্য করে। এটা নির্বাচন কমিশনের কাজ। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব নির্বাচনী আচরণ বিধি। এটা কিন্তু আমাদের নির্ধারিত কাজের মধ্যে আছে, অ্যাসাইনমেন্ট হিসাবে দেওয়া হয়েছে। কি লেখা আছে আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়? সেটা হচ্ছে তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণ বিধি পালন করা হয় তা বর্ণনা করো। ঠিক আছে, তাহলে কি কি আচরণ বিধি পালন করা হয়? দেখো, প্রথমটা হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না, দেওয়ালে বা অন্য কথায় কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না, কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না, রশিতে পোস্টার বা প্লেকার্ড লাগানো যাবে না, প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না, মোটরসাইকেল বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য, পানীয় পরিবেশন করা যাবে না। এটা কিন্তু আমাদের নির্ধারিত কাজ দেওয়া আছে। ঠিক আছে, দ্বিতীয় অ্যাসাইনমেন্টের দ্বিতীয় প্রশ্ন এটা। বুঝা গেছে? তাহলে আমরা সুন্দর করে লিখবো। প্রথমে একটু নির্বাচনের সংজ্ঞাটা দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা যে কি কি আচরণ বিধি আছে, নির্বাচন কয় প্রকার, এটাও আমরা একটু যদি লিখি সেটাও উপকার। ঠিক আছে, মানে আমরা যখন লিখবো, একটা জিনিস যখন উপস্থাপন করব, সেটা যেন সুন্দর হয়, সেদিকে আমরা ঠিক আছে। এরপর আমরা দেখি ভোটাধিকারের যোগ্যতা। একজন ভোটারের কি কি যোগ্যতা থাকতে হবে, কি ভোটার হবেন? দেখো, বাংলাদেশের নাগরিক তাকে অবশ্যই হতে হবে, 18 বছর বা তার বেশি বয়স হতে হবে, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার অবশ্যই হতে হবে, ওই এলাকার, অপ্রকৃতিস্থ নন বা আদালত দেউলিয়া, অপ্রকৃতস্থ মানে বলা হচ্ছে অস্বাভাবিক, মানে যিনি স্বাভাবিক নন, এমন নাগরিক হতে হবে যাতে তিনি সুস্থ হয়, মানে যাতে তিনি যে মানসিক ভারসাম্যগ্রস্ত এরকম লোক হলে চলবে না। তারপরে বলতেছে যে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন নাই, এমন লোক নাগরিক হতে হবে। এই যোগ্যতাগুলো যে কোনো একটা অভাব থাকলে তিনি কি করতে পারবেন না, ভোটার হতে পারবেন। এবার ভোটের পদ্ধতি দেখো, দুই ধরনের পদ্ধতি থাকে, আমি শুরুতেই বলেছিলাম, একটা হলো প্রকাশ্য ভোটদান আর একটা হলো গোপন ভোটদান। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে সরাসরি হাত তুলে বা ধ্বনি ভোটে প্রতিনিধি নির্বাচন করা হয়, এতে সাথে সাথে নির্বাচনের ফল পাওয়া যায়। আর গোপন ভোট হলো ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীটাকে নির্বাচন করা যায়। এবার হলো প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। যারা ভোটে অংশগ্রহণ করেন, একজন তো না, অনেকজন মনোনয়ন দেওয়া হয়, তাই না? সেটারও একটা নিয়ম নীতি আছে। তাহলে সেখানে আবার আছে প্রতিবন্ধকতা। দেখো, যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনের নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা নির্দলীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদ্বন্দ্বিতাকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে। ঠিক আছে, অপ্রকৃতস্থ বা দেউলিয়া হলে চলবে না। তারপর হচ্ছে সরকার চাকরিতে কর্মরত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করা যাবে না। বোঝা গেছে? এতটুকু বুঝতে পেরেছি আমরা? হ্যালো, বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে Yes, আমি ma'am. একটু শুনতে চাই, নির্বাচন কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকার। নির্বাচন পদ্ধতি কয় প্রকার? 2 ম্যাম 2 প্রকার। প্রকার। 2 প্রকার। কি কি?
প্রত্যক্ষ নির্বাচন আর প্রত্যক্ষ পরোক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন, তাই না? রাষ্ট্রপতি নির্বাচনটা কোন ধরনের নির্বাচন পদ্ধতির মধ্যে পড়ে? রাষ্ট্রপতি নির্বাচনটা কোন ধরনের নির্বাচনের মধ্যে পড়ে? শুনতে পাচ্ছ আমার কথা? কোন ধরনের নির্বাচনের মধ্যে পড়ে? জাতীয় পর্যায়ে। হ্যাঁ, হ্যালো, আচ্ছা, তাহলে আমরা অবশ্যই এইগুলো বাসায় পড়বো, ঠিক আছে? নিজেদের জ্ঞান অর্জনের জন্য পড়বো, আমাদের পরীক্ষা হবে না দেখে যে আমরা এগুলো পড়বো না তা না। নিজেদের জ্ঞান অর্জনের জন্য এগুলোকে পড়তে হবে, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এবং এই জিনিসগুলো আমার দেশের নাগরিক হিসেবেও, আমি তো জন্মসূত্রে নাগরিক, এখনো কিন্তু আমি কি হতে পারি না, ভোট দানের অধিকার হয়নি, কারণ আমি কি 18 বছর হয়নি, তোমাদের হয়েছে না। কিন্তু আমি যদি একজন সুনাগরিক হতে চাই, এর আগে আমরা পড়েছি, তাহলে অবশ্যই আমাদের এগুলো কি করতে হবে, জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, ঠিক আছে? আর আমি যে প্রথম অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, ওটা কি বাসায় তোমরা দেখেছো যে কি কি সমস্যা? দেখে দেখেও তোমরা Yes, বানান ma'am. ভুল করো, এটা কিন্তু খুবই খারাপ কথা। তাই আমি চাইবো যে দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটা আছে সবাই সুন্দর করে লিখবে, বানান ভুল করবে না, সুন্দর করে মার্জিন দিবে, কাভার পেজে যেটা যেটা কাভার পেজ, একটা জিনিস, কাভার পেজটা আমার বাংলায় না, না ইংলিশে? বাংলাতে দেওয়া আছে না ইংলিশে? কাভার পেজটা যদি তোমার বাংলাদেশ, তাহলে আমি ম্যাম সম্পূর্ণ বাংলাতে। বাংলায় লিখবো, আমরা কেউ কেউ ইংরেজিতে লিখি, এটা ঠিক না। যে ফর্ম যেই বাংলাতে যদি থাকে বাংলাতে করতে হবে, ইংলিশে হলে ইংলিশে করতে হবে, এটা খেয়াল করবে, ঠিক আছে? তারপরে যে বিষয়বস্তু পাঠ সেইখানে সেটা পূরণ করবে, এটা হবে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। ওখানে তাহলে নির্ধারিত কাজ যে লেখা থাকবে ওখানে 2 লিখবে, ঠিক আছে? ভিতরে সুন্দর করে মার্জিন দিবে, দেওয়ার পরে প্রথম প্রশ্নটা লিখে প্রথম প্রশ্নের উত্তর লেখা শুরু করবে, ঠিক আছে? উত্তর শেষ হলে দ্বিতীয় প্রশ্ন লিখে দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখবে। শুধু এটা আমার বেলায় না, প্রত্যেকটা সাবজেক্টে এরকম সুন্দর করে লিখবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি পড়লাম? ষষ্ঠ অধ্যায়। কালকে সপ্তম অধ্যায় তোমরা বাসায় একটু দেখবে, আর আমি এখানে একটু পড়াবো, তাহলে কি হবে, জিনিসটা বোধগম্য হবে ভালো করে। বোঝা গেছে আমার কথা না যায়নি? হ্যালো? ইয়েস ম্যাম, বুঝা গেছে। হ্যাঁ, বোঝা গেছে। ইয়েস আচ্ছা, ম্যাম, বুঝা গেছে। আধুনিক গণতন্ত্রের ভিত্তি কি? আধুনিক গণতন্ত্রের ভিত্তি, হ্যালো? নির্বাচন। নির্বাচন, হ্যাঁ, ভালো। প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে? প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে? প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে? নাগরিকেরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। হ্যাঁ, আর পরোক্ষ নির্বাচন কাকে বলে? পরোক্ষ। এ পদ্ধতিতে নাগরিকেরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। এবার হলো যে ভোটাধিকারের যোগ্যতা, একজন ভোটারের কি কি যোগ্যতা থাকলে তিনি ভোটার হতে পারেন? কি কি যোগ্যতা থাকতে পারে? কি কি যোগ্যতা থাকতে হবে একজন ভোটারের? বাংলাদেশের নাগরিক হতে হবে, অবশ্যই হতে 18 হবে বাংলাদেশের নাগরিক, তাই না? তারপরে 18 বছর বা তার বেশি বয়সের হতে হবে। হ্যাঁ, অবশ্যই 18 বছর হতে হবে। তারপরে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। হ্যাঁ, তারপরে অপ্রকৃতস্থ, বলো। অপ্রকৃতস্থ
ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন নাই এমন নাগরিক হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে। ইয়েস ম্যাম। হ্যাঁ, ইয়েস এবার বলো তো, ম্যাম। জাতীয় পর্যায়ে নির্বাচন কোনগুলোকে বলা হয়? জাতীয় পর্যায়ে নির্বাচন কয়টি? জাতীয় পর্যায়ে নির্বাচন কোনগুলো? জাতীয় পর্যায়ে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সংসদ নির্বাচন, তারপরে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন, নির্বাচন আর গণভোট, তাই না? গণভোট। হ্যাঁ, আর স্থানীয় পর্যায়ে নির্বাচন কোনগুলো? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ নির্বাচন, পার্বত্য জেলা পরিষদ। হ্যাঁ, পার্বত্য জেলা কয়টি? আহ পার্বত্য জেলা কয়টি? 3টি। 3টি। আর পার্বত্য জেলা ছাড়া জেলা কয়টি? 61টি, তাই না? 64টি। হ্যাঁ, উপনির্বাচন কাকে বলে? উপনির্বাচন কাকে বলে? আচ্ছা, আমি একবার বলে দিই, কোন আসনে নির্বাচিত কোন সদস্য মেয়াদ পূর্তির পূর্বেই যদি মারা যান কিংবা পদত্যাগ করেন কিংবা অন্য কোনো কারণে আসন শূন্য হলে উক্ত আসনে পুনরায় যে নির্বাচন প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয় সেটাকে বলা হচ্ছে উপনির্বাচন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।